তুমি সরকারি চাকরির অ্যাসপিরেন্ট হও আর না হও, একজন সাধারণ ভারতীয় হিসেবে তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে ভারতের লোকসভার গঠন কিভাবে হয়, তার কার্যপ্রণালী কি, সরকার পক্ষ কিভাবে গঠিত হয়, সরকার পক্ষের কাজ কি, বিরোধী দলের কাজ কি, বিল কিভাবে আসে, বিল অ্যাক্ট হয় কিভাবে, এবং এই যে সেশনটা হয় মানে অধিবেশন হয় লোকসভার, এই অধিবেশনের সভাপতি কি হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব কি ইত্যাদি খুঁটিনাটি 0 থেকে 100 পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তাই তুমি সংবিধান জানো আর না জানো, আমি একদম বেস লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি আলোচনা করব। এইখানে একদম ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। একজন ভারতীয় হিসাবে অবশ্যই তোমাকে এই ভিডিওটি জানতে হবে ভারতের লোকসভা গঠন হয় কিভাবে। কিছুদিন আগেই 2024-এর লোকসভা মানে রেজাল্ট আউট হয়েছে এবং হচ্ছে সরকার পক্ষ, যখন তুমি ভিডিওটি দেখবে হয়তো সরকার গঠন হয়েও গেছে। তাই এই বছর খুবই ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট ঘটেছে, তার কারণ দীর্ঘ 10 বছর পরে কোনো একজন দল মেজরিটি পায়নি, তার মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এইবার কিভাবে সরকার তৈরি হবে, এটাই হচ্ছে আলোচ্য মূল বিষয়। তাহলে চলো শুরু করি আজকের সেশন। এডুকেশন, ফরেস্ট, ওয়েট এন্ড মেজার প্রিভিয়াস ইয়ার সিজিএল এর যত জিকের ক্লাস নিম্ন আদালত কোনো রায় যদি অধিকারের বাইরে দেখো এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট, এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট। পার্লামেন্টের দুটি কক্ষ, আমরা প্রত্যেকেই জানি পার্লামেন্টের দুটো কক্ষ বা দুটো হাউস, একটা হচ্ছে রাজ্যসভা, 2 নম্বর হচ্ছে লোকসভা। তাই লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষ নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত হয়। এই যে পার্লামেন্টের ছবিটি দেখছো উপরে, সেই ছবিটি হচ্ছে, এটা হচ্ছে পার্লামেন্টের নতুন পার্লামেন্টের ছবি, যে বছরখানেক আগেই উদ্বোধন করা হয়েছে। তো এই নতুন পার্লামেন্টের এটি হচ্ছে লোকসভা চিত্র আর এটা হচ্ছে রাজ্যসভা চিত্র, দুটি হাউস নিয়ে গঠিত হয়। কিন্তু যদি বলা হয় পার্লামেন্ট কোন কোন অঙ্গ বা অর্গান নিয়ে তৈরি হয়, তাহলে 3টি অর্গান নিয়ে, লোকসভা, রাজ্যসভা, দুটো হাউস এবং আমাদের ভারতের রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রপতি কিন্তু কোনো হাউসেরই মানে পার্লামেন্টের সদস্য নয়, তাই কোনো হাউসে তিনি মিটিং অ্যাটেন্ড করে না, মানে কোনো অধিবেশনে রাষ্ট্রপতি উপস্থিত থাকে না। তার কারণ রাষ্ট্রপতি নিজেই একটি অফিস এবং ভারতবর্ষের সর্বোচ্চ অফিস, আর অফিস কোনো সময় আরেকটি অফিসে যায় না। তাই রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু সদস্য নয়, তাই মিটিং অ্যাড্রেস মানে মিটিং এ উপস্থিত হয় না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লোকসভা, তাই আমরা ফোকাস পুরোপুরি লোকসভাতেই করব। তো চলো এবার হচ্ছে লোকসভার কিছু ছোটখাটো জিনিস রয়েছে, যেমন সবার প্রথমে তোমাকে জেনে নিতে হবে 1950 সেই বছর যখন হচ্ছে 26শে জানুয়ারি আমাদের সংবিধান, স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। বি.আর. আম্বেদকর সংবিধানে লোকসভার 550টা সিট রেখেছিলেন, মানে লোকসভায় 550টি, মানে এরা হচ্ছে ইলেক্টেড। কিরকম ইলেক্টেড? প্রত্যক্ষভাবে, মানে জনগণের দ্বারা সরাসরি ভোট দ্বারা ইলেক্টেড, মানে হচ্ছে এটাকে বলা হয় ডাইরেক্টলি ইলেক্টেড। জনগণ, আমরা ভোট কেন্দ্রে যাই এবং ইভিএম এ ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে নির্বাচন করি। তো এই জনগণ যেই ভোটে অংশগ্রহণ করে সেই ভোটকে বলা হয় ডাইরেক্ট ইলেকশন বা প্রত্যক্ষ ভোট। তাই লোকসভা একটি প্রত্যক্ষ ভোট। কিন্তু অপরপক্ষে রাজ্যসভা, ভাইস প্রেসিডেন্ট এরা কিন্তু অপ্রত্যক্ষভাবে নির্বাচিত হয়, এরা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হয় না। কোনো সময় আমরা সাধারণ জনগণ রাষ্ট্রপতির ভোটে পার্টিসিপেট করতে পারি না, ঠিক আছে? তাহলে প্রথমে ছিল হচ্ছে 550টি সিট, মানে হচ্ছে 550 জন প্রতিনিধি সারা ভারতবর্ষ থেকে নির্বাচিত হবে জনগণের দ্বারা। তারপর 1952 সালে 2 জন নমিনেটেড মেম্বার অ্যাড হয়। নমিনেটেড মানে হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, এদের কোনো ইলেকশন হয় না। রাষ্ট্রপতি কি করে, তার পছন্দ মতন 2 জনকে লোকসভাতে মনোনীত করে দেবেন, কিন্তু যাকে তাকে নয়। এই 2 জনের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে এই 2 জন হচ্ছে অবশ্যই হতে হবে অ্যাংলো ইন্ডিয়ান। মানে কাদের বলবো অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে তাদের কি বলবো, যাদের অ্যানসেস্টর বা যাদের হচ্ছে পূর্বপুরুষ
কোনো ব্রিটিশ ইংল্যান্ডের এতে রয়েছে, ঠিক আছে, মানে তার পূর্বপুরুষ ইংল্যান্ডের সোর্স থেকে আসে, তো সেই ধরনের বংশ যারা থাকে সেই ব্যক্তিদের আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলবো। তাই 1952 সাল থেকে 2020 পর্যন্ত লোকসভা সর্বোচ্চ আসন সংখ্যা ছিল 552 জন। 2020 সালে 104 নম্বর সংশোধনী দ্বারা, মানে সংবিধান সংশোধনী দ্বারা, অ্যামেন্ডমেন্ট দ্বারা এটাকে তুলে দেওয়া হয় প্রসেসটাকে, মনে থাকবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে কিন্তু 550 জন ইলেক্টেড হয় না। 550 জনের জায়গায় কতজন হয়? 543 জন। 543 জন ডাইরেক্টলি ইলেক্টেড হয়। মানে আমরা জনগণ 543 জনকে নির্বাচন করি সারা ভারতবর্ষ থেকে, কিন্তু মনে রাখবে। আর দুজন কারা? দুজন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যেটা এখন আর নেই, মানে রাষ্ট্রপতি এই দুজনকে এখন আর মনোনীত করে না। 543 জনই কি হয়? ইলেক্টেড হয়। এই বছরও 2024-এ 543 জনই ইলেক্টেড হয়েছে। 543 কিভাবে, সেটা আগের স্লাইডে গিয়ে আলোচনা করবো। দেখো, নিউ লোকসভার যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন লোকসভার চিত্র। নতুন লোকসভার হাউসটা এরকম দেখতে লাগে। এখানে হচ্ছে আমাদের স্পিকার বসে, যেখানে হচ্ছে সেশন হয় বা অধিবেশন হয়, মিটিং হয়। এই মিটিং এর সভাপতিত্ব করে হচ্ছে স্পিকার, মানে হচ্ছে অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে। তো লোকসভার অধ্যক্ষ এইখানে বসে, ঠিক আছে। এবং এখানে যে সিট গুলো দেখছো, এখানে মোট 888টা সিট রয়েছে, মানে টোটাল 888, মানে 888টা সিট রয়েছে। মনে রাখবে, আমাদের লোকসভার আসন সংখ্যা কিন্তু, মানে প্রতিনিধি যায় হচ্ছে 545, কিন্তু সিট সংখ্যা রয়েছে 888। তার মানে 888 সিটেই কিন্তু বসবে না, ঠিক আছে। অনেক সময় না মুভিতে কি হয়, মুভিতে মনে করো কোনো হিরো, শাহরুখ খান টাইপ এরকম হিরোর আর কি মুভি এসছে, তো কি হয়, হলে হচ্ছে ভর্তি ঠাসা ঠাসা, যত সিট রয়েছে তত জায়গা হাউসফুল হল। কিন্তু মনে করো হিরো আলমের মুভি এসছে, তো হিরো আলমের মুভি মানে কি, দুজন গেছে দেখতে, তো দুজন যদি দেখতে যায় তাহলে কি, মুভি তো তোমাকে চালাতেই হবে। হল মালিক মুভি চালিয়েছে, কিন্তু দুটো সিটে দুজন বসে রয়েছে, ঠিক আছে। একজন বাদামালা আর একজন হচ্ছে মনে করো যে সিট দেখিয়ে দেয় সেই ব্যক্তি, কিন্তু হল ফাঁকা। তো এইরকমই হচ্ছে ব্যাপার, যে 543 জন বসবে, কিন্তু সিট সংখ্যা রয়েছে হচ্ছে কত? 888 জন। এইবারে 545 জন কিভাবে ভাগ করা রয়েছে সারা ভারতবর্ষে, খুব ভালো করে বুঝবে। 545 জন হচ্ছে 28টা স্টেটে, 28টা স্টেট, মানে আমাদের এখন বর্তমানে হচ্ছে 28খানা রাজ্য রয়েছে। এই 28খানা রাজ্যের 524 জন, 28টা রাজ্যে 524 জন, এবং ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে বর্তমানে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 9 জন নির্বাচিত হয়, 19 জন। তাহলে 19 জন, 19% হচ্ছে 19 লোকসভার এমপি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেন্দ্রশাসিত অঞ্চল কোনগুলো? জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরি মানে পুদুচেরি বর্তমানে যেটা, চণ্ডীগড়, দমন এন্ড দিউ, আর হচ্ছে লাক্ষাদ্বীপ। এই 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 19 জন ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে এমপি হয়ে কোথায় যায়? লোকসভাতে নির্বাচিত হয়ে যায় 19 জন। 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু 28টা রাজ্য রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, এরকম করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 28টা রাজ্যের মোট সদস্য সংখ্যা হচ্ছে 524 জন। এই 524 জনের মধ্যে সব থেকে বেশি যে সিট সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ইউপি, টোটাল 80। সেই কারণে বলা হয় যেই সরকার, মানে যেই পার্টি, পলিটিক্যাল পার্টি ইউপিতে ম্যাক্সিমাম সিট জিতবে, তার হচ্ছে দিল্লিতে সরকার গঠনের রাস্তা ইউপি থেকেই যায় এইখানে। তার কারণটা হচ্ছে ইউপিতে ম্যাক্সিমাম লোকসভার সিট রয়েছে 80টা, ঠিক আছে। আর এই বছরও হয়েছে উল্টো। তো ইউপিতে সব থেকে বেশি 80টা লোকসভার সিট রয়েছে। সিট মানে হচ্ছে 80 জন এমপি এখান থেকে ইলেক্টেড হয়ে যাবে। আগে দেখতে থাকো, বলে দেবো আমি। মহারাষ্ট্রে থাকে হচ্ছে 48 জন মহারাষ্ট্রে, এবং হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে 42টা, আর বিহার থেকেও 42টা। তো বিহার এবং বিহারে মানে 40 জন, বিহারে 40 জন, ঠিক আছে, খেয়াল রাখবে, বিহারে 40 জন। তো এইরকম হচ্ছে কোন জায়গা থেকে 1 জন, 2 জন, 3 জন, 7 জন এরকম করে ইলেক্টেড হয়ে আসে সব জায়গায়। কিন্তু এমন কেন? ইউপিতে বেশি 80 জন, আমাদের 42 জন, এবং বিহারে হচ্ছে 40 জন। এরকম কম বেশি হওয়ার কারণ হচ্ছে যেই রাজ্যের যত লোক সংখ্যা, সেই রাজ্যের লোকসভার সিট সংখ্যা বেশি। তার মানে লোকসভার আসন নির্ধারিত হয় কোন রাজ্যের, সেই রাজ্যের পপুলেশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে পপুলেশন ওয়াইজ লোকসভার আসন সংখ্যা নির্ধারিত হয়। কিরকম? এইভাবে মনে করতে পারো, ইউপিতে খুব মানে সব ভারতবর্ষের এমন একটি রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে হচ্ছে সব থেকে বেশি লোক সংখ্যা রয়েছে, তাই এদের
এদেরকে প্রতিনিধিত্ব করবার জন্য 80 জন এমপি দরকার পড়ে। কিন্তু অপরপক্ষে মনে করো আমি এক্সাম্পল নিলাম সিকিম একটি ছোট রাজ্য, জনসংখ্যাও খুব কম, তাহলে এখানেও যদি 80 জনই এমপি হয় তাহলে কি হবে, 80 জন এমপি একটা ছোট্ট একটা সিকিমের সম্পর্কে 80 জন অনেক বেশি হয়ে যাবে। সেই জন্য কি করা হয়েছে, কনস্টিটিউশন মেকাররা এইটা রেখেছে কনস্টিটিউশনে যে যেই রাজ্যের জনসংখ্যা যত বেশি সেই রাজ্যের লোকসভা সিট সংখ্যা সেই রাজ্যের জনসংখ্যার উপরে নির্ভর করেই বানানো। ঠিক আছে, আচ্ছা আমাদের রাজ্যে 42 জন এমপি রয়েছে। ঠিক আছে, লোকসভা যখন ভোট হয় এটা ডাইরেক্টলি ইলেক্টেড হয়, মানে হচ্ছে আমরা জনগণ সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে নির্বাচন করি। তা যে মনে করো ম্যাক্সিমাম ভোট পাবে, বেশি জিতবে পার্টিকুলার ওই লোকসভা কেন্দ্রে, সে হচ্ছে নির্বাচিত হয়ে দিল্লিতে পার্লামেন্টের লোকসভা কক্ষে গিয়ে বসবে এবং সে হচ্ছে এমপি অফ লোকসভা হবে। ঠিক আছে, এবার যখন পুরো ভোট শেষ হয়ে যায় তখন হচ্ছে এক পক্ষ সরকার তৈরি করে লোকসভাতে, এক পক্ষ সরকার তৈরি করে, আর বাকি যারা থাকে তারা হচ্ছে বিরোধী হয়। সাধারণত সরকার পক্ষ মানে যারা সরকার তৈরি করবে, যেই পলিটিক্যাল পার্টি সরকার তৈরি করবে তাদেরকে কমসে কম 272টা সিট জিততে হবে সারা ভারতবর্ষ থেকে। 272 মানে 272টা সিট সারা ভারতবর্ষ থেকে তাকে জিততে হবে। যেই পলিটিক্যাল পার্টি জিতবে এটা, সেই হচ্ছে সরকার গঠন করতে পারবে। তো সাধারণত কি হয়, সরকার পক্ষে একজনই থাকার কথা, কিন্তু যদি এই 272 কোনো একটা পলিটিক্যাল পার্টি না পায় তাহলে কি হয়, তার সাথে জোট করার মানে তার সাথে জোট করে আদার্স যে সমস্ত পার্টি রয়েছে, আরো আদার্স মনে করে কেউ 5টা পেয়েছে, কেউ 10টা পেয়েছে, একটু 15টা, কেউ 20টা, সবাই মিলে 2, 3, 4টে পার্টি মিলে কি হয় একটা জোট করে। এরা এই জোট করে কি করে 572টাকে ম্যাচ করে তারা সরকার তৈরি করে। তাহলে যারা সরকারে থাকে তারা বলা হয় সরকার পক্ষ, আর উল্টো দিকে যারা থাকে যেই পলিটিক্যাল পার্টিস গুলো তারা হচ্ছে বিরোধী পক্ষ। ঠিক আছে, তারা হচ্ছে বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ একাধিক পার্টি হতে পারে, একাধিক পার্টিকে বিরোধী পক্ষ বলে। যে একটা সিট পেয়েছে যেই দলটা সারা ভারতবর্ষের মধ্যে, সেও বিরোধী, আর যে 2টো পেয়েছে, যে 20টা পেয়েছে, সেও হচ্ছে বিরোধী। কংগ্রেস হচ্ছে 99টা পেয়েছে বছর। আমি লাইভ এক্সাম্পল নেব আগের স্লাইডে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার সরকার পক্ষের কাজ কি, সরকার মানে যারা তৈরি করবে তাদের হচ্ছে কম করে 272টা সিট পেতে হবে সারা ভারতবর্ষ থেকে, তারা সরকার তৈরি করবে। এবং অপরপক্ষে যে সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলো রইলো তাদেরকে বলা হয় বিরোধী দল। এই লোকসভা চলে এইটায়, সরকার পক্ষ দেশ চালায়, সরকার যারা তৈরি করে তারা হচ্ছে দেশকে আগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, কিভাবে, অ্যাক্টের মাধ্যমে। অ্যাক্ট কিভাবে হয়, বিলের মাধ্যমে। তাহলে সরকার পক্ষ লোকসভাতে বিল আনে। ঠিক আছে, যে কোনো এডুকেশন বিল হতে পারে, ইকোনমিক্যাল বিল হতে পারে, যে কোনো রিলেটিভ কোনো নীতি যদি আনা হয় ভারতবর্ষে, সেই নীতিটা প্রথমে বিল আনবে। এই বিলটা আলোচনা করবে কোথায় না, লোকসভাতে বিলটা আলোচনা হবে। যদি ওই বিলের পক্ষে ভোট পড়ে বেশি তাহলে সেই বিলটা পাস হয়ে গেল। পাস হয়ে যাওয়া মানেই অ্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি ওই বিলের বিপক্ষে বেশি ভোট পড়ে তাহলে সেই বিলটা ফেল করে যাবে। এইভাবেই আমাদের লোকসভা কাজ করে এবং আমাদের দেশ কাজ করে। তাহলে সরকার পক্ষ বিল আনে, বিলটাকে অ্যাক্টে পরিণত করে, যখন অ্যাক্ট হয়ে যায় তখন এই অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশ এগিয়ে চলে। ঠিক আছে, আর বিরোধীদের কাজ কি, বিরোধীদের কাজ হচ্ছে যে বিলটা সরকার পক্ষ এনেছে সেই বিল সম্পর্কে জানা এবং হচ্ছে বিলের ডিটেলস বলা, ডিটেলস সম্পর্কে তারা অবগত হওয়া, এবং ডিটেলস অবগত হয়ে যদি কোনো বিলের মধ্যে মনে করো 10খানা ক্লজ রয়েছে, এই 10টা ক্লজের মধ্যে যদি মনে করো কোনো ক্লজ তাদের অপছন্দ হয়, সেই ক্লজগুলোকে তারা চেঞ্জ করতে বলবে। এবং হচ্ছে এইভাবে করেই আলোচনা সভা এগিয়ে চলে। বিরোধীদের কাজ হচ্ছে সরকার পক্ষকে কাউন্টার করা হচ্ছে লোকসভাতে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে বর্তমানে এই বছর 2024-এর লোকসভার রেজাল্টের ফলাফল। ভালো করে দেখো, এইখানে হচ্ছে টোটাল সিট সংখ্যা হচ্ছে 543টা। টোটাল সিট সংখ্যা কত, টোটাল সিট সংখ্যা হচ্ছে 543টা। এই 543টার মধ্যে বিজেপি সব থেকে যে বড় পার্টি এখন বর্তমানে, সেটা হচ্ছে 240টা সিট পেয়েছে। আমি বড় পার্টি এই কারণে বলছি যে সব থেকে বেশি ভোট এরা পেয়েছে, সেই কারণে আমি বলছি বড় পার্টি। ঠিক আছে, তো 243টা সিট পেয়েছে, 240টা সিট পেয়েছে। কিন্তু সরকার গঠন করতে কি দরকার, 272টা, কিন্তু ম্যাচ তো করতে পারেনি। 272টা যদি পেয়ে যেত বা 273 পেত তাহলে সরকার একাই গঠন করতে পারতো, আর কাউকে দরকার পড়তো না। কিন্তু যেহেতু 240টা সিট পেয়েছে সারা
ভারতবর্ষ থেকে 240টা সিট পেয়েছে বিজেপি। তাই বিজেপির অধিকার নেই সরকার গঠন করার, তার কারণ তারা ম্যাজিক ফিগার যেটা 272 সেটা ম্যাচ করতে পারেনি। সেই কারণে তারা জোট করবে, তার আদর্শায়িত আদার যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তার সাথে যদি সঙ্গ দেয়, জোট করে তারা জোট সরকার বানাবে। এইটাকে বলা হয় কোলিশন গভর্নমেন্ট। এটাকে বলা হয় কি কোলিশন গভর্নমেন্ট বা জোট সরকার, ঠিক আছে। এবার দেখো দুটো বড় বড় পার্টি রয়েছে, মানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে দুটো, একটা হচ্ছে টিডিপি আর একটা হচ্ছে তোমার জেডিইউ। টিডিপি এন্ড জেডিইউ। টিডিপি পেয়ে হচ্ছে 30টা এবং জেডিইউ হচ্ছে 12টা সিট। তাহলে 3টে পার্টি হয়ে গেল, এবং আদার্স দেখো কেউ 7টা, কেউ 5টা, কেউ হচ্ছে 2টো, 1টা, এরকম করে হচ্ছে যত পলিটিক্যাল পার্টি সবাই একজোট হয়ে কি করলো, তারা ম্যাচ করলো হচ্ছে 293টা সিট জোগাড় করে ফেললো। তাহলে 293টা সিট যদি জোগাড় করে ফেলে তাহলে 272-এর থেকে অনেক বেশি। তাহলে 272 থেকে যদি ক্রস করে যায় তাহলে এই জোটটাই কি করবে, জোট সরকার তৈরি করবে। আর এই জোটটার নাম দেওয়া হচ্ছে এনডিএ। এই জোটটার নাম কি দেওয়া হচ্ছে, এনডিএ, মানে হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই বছর যে গভর্নমেন্ট হবে সেটা হচ্ছে এনডিএ গভর্নমেন্ট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ঠিক আছে। যদি মনে করো এই যে কোনো দলের মধ্যে একটা, বিজেপি সব থেকে বড় পার্টি, এই যদি মনে করো 272টা সিট পেয়ে যেত, তাহলে সে একাই বা 272 বা তার বেশি একাই সরকার গঠন করতে পারতো, বাকিদের আর দরকার পড়তো না। বাকিদের তখন নিজের ইচ্ছা ছিল, সে তার সাথে থাকতেও পারতো, নাও থাকতে পারতো, ঠিক আছে, কিন্তু সে একাই সক্ষম যে সরকার তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর অপরপক্ষে এরা হচ্ছে যারা রয়েছে 235টা সিট পেয়েছে, তারা হচ্ছে সবাই বিরোধী। এই বিরোধী দলের মধ্যে সব থেকে বড় যে বিরোধী দল, লার্জেস্ট অপোজিশন পার্টি, সেটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেস পেয়েছে হচ্ছে 100টা সিট। কংগ্রেস পেয়েছে হচ্ছে 100টা, লার্জেস্ট অপোজিশন পার্টি। কংগ্রেস ছাড়াও আরো ছোটখাটো দল রয়েছে, যেমন হচ্ছে এসপি বলে একটা দল আছে, তারপর হচ্ছে এআইটিসি। এআইটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাদের এখান থেকে এরা 29টা সিট পেয়েছে। আমাদের এখান থেকে 29টা সিট পেয়েছে, মানে বিরোধীদের মধ্যে সব থেকে বড় যে পার্টি সেটা হচ্ছে কংগ্রেস সিট সংখ্যা অনুযায়ী। এবং থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টি যারা, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 29টা সিট তাদের কাছে রয়েছে লোকসভাতে। তার মানে 29 জন এমপি যাবে হচ্ছে কোথায়, লোকসভাতে যাবে তৃণমূল। এবার ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ইজিলি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের এক্সাম্পল নিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে কটা সিট রয়েছে, 42টা সিট রয়েছে। এই 42টা সিটের মধ্যে বিজেপি কিছু পেয়েছে, কটা পেয়েছে, সামথিং 12টা মনে হয় পেয়েছে। তাহলে বিজেপি পেয়েছে 12টা এবং তৃণমূল পেয়েছে হচ্ছে 29টা। তাহলে বিজেপি 12টা, মানে পশ্চিমবঙ্গ থেকে, শুধু পার্টিকুলার পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 12খানা এমপি লোকসভাতে প্রতিনিধিত্ব করবে। এবং 42-এর মধ্যেই কিন্তু, এবং 29 জন টিএমসি, মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমপি পশ্চিমবঙ্গ থেকে লোকসভাতে প্রতিনিধিত্ব করবে 42 জনের মধ্যে, আর একজন কংগ্রেস থেকে। এইভাবেই সারা ভারত থেকে আসে, সারা ভারত থেকে লোকসভাতে সবাই প্রতিনিধি পাঠায়, মানে যারা যেতে তারা প্রতিনিধি যায়, এবং হচ্ছে তাদেরকে বলা হয় এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের একটি কক্ষ লোকসভা, ঠিক আছে। চলো আগে, এবার লোকসভাতে নির্বাচিত হতে গেলে বা এমপি হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে। যেমন সবার প্রথমে যে ভোটে মনে করে দাঁড়ানোর নাম লেখালো, যে কোনো দল থেকে যে কোনো জায়গায় নাম তারা দিতে পারে, যাকে বলে আমরা ভোটে দাঁড়িয়েছে বলি, যে পার্টি। এবার ওই মনে করো 3 জন পার্টি একটা এলাকা থেকে, একটা জায়গা থেকে, তোমার নিজের লোকসভা কেন্দ্র দিয়ে মনে করো 3টে পার্টি, 3খানা পার্টি থেকে, পার্টি এ, পার্টি বি, পার্টি সি, 3 জন পার্টি থেকে তাদের কোনো একজন প্রতিনিধিকে সেই অঞ্চলে দাঁড় করিয়েছিল। এবার হচ্ছে জনগণ তাদেরকে পছন্দ মতন ভোট দিয়েছে। এই 3 জনের মধ্যে ওই পার্টিকুলার ওই অঞ্চলে যে সব থেকে বেশি ভোট পেয়েছে সেই সেখানকার এমপি হয়েছে, এবং সে নির্বাচিত হয়েছে। সে পার্লামেন্টে গিয়ে সেই অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে এবং সেই পার্টিকে রিপ্রেজেন্ট করবে, সেই অঞ্চলের মানুষকে রিপ্রেজেন্ট করবে লোকসভাতে। এইভাবেই সারা ভারতবর্ষে এইভাবে করেই চলে, ঠিক আছে। এবার যেই ব্যক্তিটা ভোটে দাঁড়াচ্ছে, তার মানে এমপি হচ্ছে, তার কিছু ক্রাইটেরিয়া বা হচ্ছে তার কিছু দরকার পড়ে, কি বলে, কোয়ালিফিকেশন দরকার পড়ে। সবার প্রথম হচ্ছে কোয়ালিফিকেশন, সেই ব্যক্তিটা ভারতীয় হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মাস্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই ব্যক্তিটা ভোটার লিস্টের নাম থাকতে হবে। মানে ভোটার লিস্টের নাম কখন থাকে, 18 ইয়ার, অ্যাবাভ 18 ইয়ার। তো 18 ইয়ার হলে তো ভোটার লিস্টের নাম হয়ে যাবে না। 18 বছর হলেই কিন্তু এমপি হতে পারবে না। 18 বছর হতে গেলে কি দরকার পড়ে, এজ হতে হবে, এমপি হতে গেলে এজ হতে হবে 25 বছর। তাহলে যে ব্যক্তি
ভোটে দাঁড়িয়েছে তার বয়স হতে হবে 25 বছর এবং তার ভোটার লিস্টের নাম থাকতে হবে 2 নম্বর 3 নম্বর হচ্ছে সে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবার হচ্ছে রিজার্ভেশন থাকে, লোকসভাতে রিজার্ভেশন থাকে। কিরকম রিজার্ভেশন? এসসি এবং হচ্ছে এসটি কমিউনিটি থেকে রিজার্ভ থাকে ক্যান্ডিডেট 15% আর 7%। এবার অনেকের ব্যাপার হবে যে লোকসভাতেও রিজার্ভেশন, অবশ্যই লোকসভাতেই রিজার্ভেশন দরকার। তার কারণ হচ্ছে লোকসভা থেকেই আইন তৈরি হয়, যেই আইনটা সারা ভারতবর্ষে বলবৎ হয়। তাই এই কমিউনিটিগুলো মানে পিছিয়ে পড়া কমিউনিটি এসটি এবং এসসি থেকে যদি রিজার্ভেশন থাকে তাহলে সেই কমিউনিটি থেকে প্রতিনিধি গিয়ে প্রতিনিধিত্ব করবে এবং নিজেদের হিতের জন্য বা নিজেদের ভালোর জন্য সেই বিলে বা সরকারের মানে সেই কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে তারা, তাদের হয়ে লোকসভাতে তাদের কথা রাখতে পারবে। ঠিক আছে, সেই জন্য আদার্স কোথাও হোক আর না হোক লোকসভাতে রিজার্ভেশনটা একদম ঠিক আছে এসসি আর এসটি। ঠিক আছে, রাজ্যসভাতে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, মনে থাকবে। এবার হচ্ছে মেয়াদ, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে মেয়াদ। লোকসভা ইলেক্টেড হয়ে গেল 2024-এ, এবার 2024-এ ইলেক্টেড হয়েছে, আবার কবে আবার ইলেকশন হবে? 2024-এর পর। সাধারণত লোকসভার ইলেকশন 5 বছর অন্তর অন্তর হয়, 5 ইয়ার 5 বছর পর পর লোকসভার ইলেকশন হতে পারে। ঠিক আছে, মানে হয় জেনারেলি। 19-এ হয়েছিল, 24-এ 5 বছর। ঠিক আছে, তাহলে সাধারণত 5 বছর। এই 5 বছরটা ফিক্স নয়, কিন্তু এই 5 বছরটা কমতেও পারে বাড়তেও পারে। তাহলে আগে বাড়ার কথা বলি, কখন বাড়তে পারে? 5 বছর থেকে বাড়তে পারে যখন এমার্জেন্সি চলে। এমার্জেন্সি মানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, বা হচ্ছে রাষ্ট্রপতি মনে করো যদি হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থা চালু করে, তাহলে এই 5 বছর বেড়ে 5 বছর 6 মাসও বাড়তে পারে, এভাবে বাড়তে পারে। ঠিক আছে, সেইটা সেই অনুযায়ী নির্ভরশীল। এবার এটা তো বললাম বাড়ার কথা। 2 নম্বর হচ্ছে কমা। কখন কমবে? মানে 5 বছরের আগেই কি লোকসভা ভেঙে যেতে পারে? ভাঙতে পারে। কখন? এইটা নির্ভর করে হচ্ছে যে সরকার চালাচ্ছে বা যার সরকার রয়েছে সেন্ট্রালে। লোকসভাতে যে মেজরিটি পেয়েছে, একটু আগে বোঝালাম 272 বা তার বেশি, তাহলে কে পেয়েছে বছর মেজরিটি? এনডিএ গভর্নমেন্ট তৈরি করেছে। এবার এনডিএ গভর্নমেন্টের যদি যতদিন পর্যন্ত মেজরিটি থাকবে ততদিন পর্যন্ত লোকসভা টিকে থাকবে, তার সরকার টিকে রয়েছে, লোকসভা টিকে রয়েছে। কতদিন পর্যন্ত? 5 বছর পর্যন্ত, যদি না এমার্জেন্সি আসে। ঠিক আছে, তো আমরা ন্যাচারাল স্বাভাবিক অনুযায়ী ধরলাম যে কোনো এমার্জেন্সি আসলেই 5 বছর টিকে থাকবে। কিন্তু যদি মনে করো কোনো সময় 2 বছর পরে মনে করো যে এই যে এনডিএ তাদের 272টা সিট কমে গিয়ে 270-এ চলে আসলো, বা মনে করো 40-এ আবার চলে আসলো, তখন কিন্তু লোকসভার মেজরিটি কমে গেল। তার মানে আর তার কাছে রাইট নেই, অধিকার নেই যে সরকার কন্টিনিউ করার অধিকার নেই। তার মানে হচ্ছে লোকসভা ভেঙে যাবে। রাষ্ট্রপতি কি করবে? লোকসভা ডিসলভ করে দেবে এবং হচ্ছে মানে 5 বছরের আগেই, 2 বছরের মধ্যেই কিন্তু 5 বছর আগেই লোকসভা ডিসলভ করে দেবে, আবার পুনরায় ভোট হবে। তার মানে লোকসভার টার্ম বা মেয়াদ নির্ভর করে সম্পূর্ণ মেজরিটির উপর বা সংখ্যাগরিষ্ঠতার উপরে। এইটা সংখ্যাগরিষ্ঠতা তখনই টিকে থাকে, মানে 5 বছর কন্টিনিউ তখনই হয় যখন একটা পার্টি মেজরিটি থাকে। মানে লাস্ট ইয়ার 2014 থেকে 19 থেকে 24 এই 2 বছর একটা পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, মেজরিটি পেয়েছিল। তাই তাদের একটা পার্টি যদি মেজরিটি পায়, সুতরাং তার এমপি তো তার দলেই থাকবে, তার দলে মানে রুলিং পার্টি ছেড়ে তো অন্য দলে যাবে না। তো সেই সময় কি হয়? মেজরিটি কন্টিনিউ হয় 5 বছর পর্যন্ত। কিন্তু যখন কোলিশন গভর্নমেন্ট, মানে এই বছর এই সময় এই 2024-এ কি হচ্ছে? কোলিশন গভর্নমেন্ট হচ্ছে। কোলিশন গভর্নমেন্ট একাধিক দল মিলে করে হচ্ছে কি বলে কোলিশন গভর্নমেন্ট তৈরি করে। কোলিশন গভর্নমেন্ট মানে হচ্ছে তোমার জোট সরকার। এই জোট সরকারে যদি মনে করে আলাদা আলাদা পার্টি তাদের কি বলে তাদের যে আদর্শ বা তাদের যে মনে মতের মিল নাই হতে পারে, 2 বছর কন্টিনিউ করলো, 2 বছর পরে বললো যে আমরা তোমাকে 2 বছর সাপোর্ট করেছি, এবার আমরা কি করবো না, সাপোর্ট করবো না, সাপোর্ট তারা তুলে নিল। তাহলে তাদের মেজরিটি ওই যে বিজেপি 240টা ছিল মনে করো, যদি সাপোর্ট তারা তুলে নেয় আবার কমে গিয়ে 240-এ চলে আসবে। তার মানে মেজরিটি কমে গেল, সরকার ভেঙে গেল, লোকসভাও ভেঙে গেল, রাষ্ট্রপতি কি করবে? আবার পুনরায় ভোট করতে পারে। তাহলে 5 বছর ফিক্সড নয়, যেমন রাষ্ট্রপতি 5 বছর বসে গেল, 5 বছর মানে ফিক্সড, যদি না তাদের ইমপিচমেন্ট হয়। কিন্তু লোকসভার ক্ষেত্রে কি হয়? সরকারের মেজরিটির উপরে ডিপেন্ড করে লোকসভার মেয়াদ। মিনিমাম মানে সাধারণভাবে 5 বছর, বাড়তেও পারে কমতেও পারে, কখন বাড়ে কখন কমে আমি ডিটেলস তোমার সাথে আলোচনা করলাম। এবার পার্লামেন্ট গঠিত হয়ে গেল, মানে হচ্ছে লোকসভা গঠিত হয়ে গেল, সরকার পক্ষ তৈরি হয়ে গেল। এবার লোকসভা কি হয়? অধিবেশন হয়। অধিবেশন কিভাবে চলবে? অধিবেশন মানে হচ্ছে মিটিং তখনই চলে যখন মিটিং এ একজন সভাপতি থাকে, তার সামনেই সমস্ত কিছু বলা হয়। লোকসভার যে সভাপতি মানে হচ্ছে প্রিসাইডিং অফিসার, তাকে বলা হয় অধ্যক্ষ বা স্পিকার। তাহলে লোকসভাতে হয় হচ্ছে স্পিকার বা হচ্ছে অধ্যক্ষ, যে হচ্ছে মিটিং চালানা বা মিটিং তার সামনেই হয়।
ঠিক আছে। লোকসভার যে প্রধান ব্যক্তি তার নাম হচ্ছে স্পিকার, প্রধানমন্ত্রী নয় কিন্তু। লোকসভার প্রধান ব্যক্তি হচ্ছে কে? স্পিকার বা অধ্যক্ষ, তার সামনে মিটিং চলে, তা ইলেকশন হয়। ইলেকশন কিভাবে হয়? মনে করো পার্টিকুলার কোনো একজন ব্যক্তি ওই 545 জনের মধ্যে 43 জনের মধ্যে যারা লোকসভাতে উপস্থিত হয়েছে তাদের মধ্যেই একজন স্পিকার হিসেবে ইলেক্টেড হয়। তার মানে স্পিকারের ইলেকশন দুবার হয়। একবার সে এমপি পদে নির্বাচিত হয়েছে তার কনস্টিটিউশন থেকে, মানে হচ্ছে তোমার লোকসভা কেন্দ্র থেকে, তার সাধারণ যদি মনে করো লোকসভায় ভোটে যেতে তবেই পার্লামেন্টে যেতে পারবে। যদি পার্লামেন্টে যায়, একবার ভোট হলো, যদি পার্লামেন্টে যেতে পারে, তারপরে তার মধ্যে থেকে ওদের মধ্যে থেকেই কি হয়, লোকসভাতে বসে স্পিকার কে হবে সেই নিয়ে ইলেকশন হয়। ঠিক আছে, তাহলে স্পিকার ইলেকশন দুবার। একবার হচ্ছে এমপি হিসেবে, সে যদি এমপি না হয় তাহলে পার্লামেন্টে যাওয়ার তার অধিকার কিন্তু থাকবে না। যদি অধিকার পায়, মানে নির্বাচিত হয়, পার্লামেন্টে পৌঁছতে পারে, তবেই সে কি হতে পারে, স্পিকার পাওয়ার বা স্পিকার পদ পাওয়ার অধিকার পেল, কিন্তু তাকে সেখানেও নির্বাচন হবে। তাহলে বলতে আমি এটাই চাইছি যে সভাপতি বা স্পিকার সবসময় মনে রাখবে 545 জনের মধ্যেই বা 543 জনের মধ্যেই একজন হয়, মানে স্পিকার একজন লোকসভার মেম্বার। ঠিক আছে। আর সাধারণত দেখা গেছে যে রুলিং পার্টি থেকেই স্পিকার হয়, তার কারণ রুলিং পার্টির মেজরিটি বেশি থাকে, তার কারণ তার পক্ষেই ভোটটা বেশি পড়ে। ঠিক আছে, তো রুলিং পার্টি থেকেই সভাপতি বা স্পিকার হয়। ঠিক আছে, মনে থাকবে। এবার স্পিকারের কাজ কি? অনেক কাজ রয়েছে। স্পিকারের কাজ হচ্ছে কি করা না, মিটিং বা অধিবেশনকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই কোন দিন মিটিং হবে, কবে মিটিং শেষ হবে, সেই দুটো কাজই করে হচ্ছে স্পিকার। মনে রাখবে। তাহলে মিটিং আহ্বান করা এবং মিটিং স্থগিত রাখা, এই দুটো কাজ কার না, হচ্ছে আহ্বান এবং হচ্ছে স্থগিত রাখার কাজ হচ্ছে স্পিকারের বা হচ্ছে অধ্যক্ষের। কিন্তু মনে রাখবে স্ট্রিক্টলি স্পিকার সব সময় কিন্তু লোকসভার মিটিংই রাখতে পারে, লোকসভার মিটিংই ডিসলভ করতে পারে, মানে তোমার কি বলে, স্থগিত রাখতে পারে। ঠিক আছে, রাজ্যসভার কিন্তু নয়, কারণ সে রাজ্যসভার মেম্বার নয়, সে হচ্ছে লোকসভার মেম্বার। ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি যে স্পিকার প্রথম যে মিটিং গুলো হয়, প্রত্যেক বছর প্রথম যে অধিবেশন গুলো হয়, সেই অধিবেশনটা ডাকে হচ্ছে রাষ্ট্রপতি। অধিবেশন ডাকে রাষ্ট্রপতি। ঠিক আছে, মানে রাষ্ট্রপতি বলে দেয় এই দিন থেকে হবে, ঠিক আছে, অধিবেশন হবে। ঠিক আছে। আচ্ছা, এবার স্পিকারের আরো কিছু দায়িত্ব রয়েছে, যেমন মনে করো কোনোদিন মনে করো ডেট রয়েছে, অধিবেশনের ডেট রয়েছে। ঠিক আছে, এবার সেই দিন কি হলো, কোনো কারণে মনে করো মেম্বার সংখ্যা কম হলো, তাহলে সেই দিন সেই মিটিং চালাবে কি চালাবে না সেইটা ডিপেন্ড করে হচ্ছে স্পিকারের উপরে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে কোয়ারাম, এটাকে বলা হয় কোয়ারাম। অনেক সময় হচ্ছে না, টিউশনিতে মনে করো তোমরা 20 জন বড় ব্যাচে বা 10 জন বড় ব্যাচে কি হলো, বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে কি হলো, পুজোর কারণে বা অন্য যে কোনো কারণে হোক, 3 জন বা 2 জন পড়তে এসেছে। তখন স্যার ডিসাইড করবে, স্যার কি বলবে, স্যার বলবে যে আজকে অনেক কম জন এসেছে, চলো আজকে পড়াবো না। তো সেম জিনিস লোকসভাতেও হয়, যদি মনে করো কম সদস্যের উপস্থিত থাকে তাহলে সেই দিন মিটিং হবে কি হবে না সেটা ডিসিশন নেয় হচ্ছে স্পিকার, আর এই ঘটনাটাকে বলা হয় কোয়ারাম। তাহলে কোয়ারাম হচ্ছে সব থেকে কম সদস্য যেটা নিয়ে তারা মিটিং করতে পারে। ইজি করে বলে দিই, মানে হচ্ছে 1/10, মানে হচ্ছে 10%, 10% মেম্বার, কম করে একটা মিটিং চালানোর জন্য 10% মেম্বার লাগবে। মানে 545 এর মধ্যে 10% মেম্বার যদি উপস্থিত থাকে তবে সেটাকেই বলে, 10%-এর উপস্থিতিটাকে বলা হচ্ছে কোয়ারাম। আর এই কোয়ারামটা ডিসিশন নেয় হচ্ছে লোকসভার স্পিকার। ঠিক আছে, 10% থাকলেই মিটিং হবে, না হলে যদি 10%-এর কম হয় তাহলে মিটিং হয় না। তাহলে কোয়ারাম ডিসাইড করে হচ্ছে স্পিকার। তারপরে আর কি করে, কাস্টিং ভোট দিতে পারে। কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হচ্ছে যখন কোনো বিল আসে, বিলের পক্ষে ভোটিং হয়, বিলের পক্ষে ভোটিং হয়, বিপক্ষে ভোটিং হয়। যে যার মতন ইচ্ছা, বিল পছন্দ হলে পক্ষে ভোট দেবে, না পছন্দ হলে বিপক্ষে ভোট দেবে। ঠিক আছে, তো সরকার পক্ষ বিল আনে, তার সরকার পক্ষের যত এমপি রয়েছে তারা সবাই হচ্ছে বিলের পক্ষে ভোট দেয়। আর বিরোধীরা যদি পছন্দ হয় পক্ষে ভোট দিতে পারে, অপছন্দ হলে বিপক্ষে ভোট দিতে পারে। ঠিক আছে, তো এই যে ভোটিংটা হয়, এই ভোটিং এ প্রথমেই স্পিকার ভোট দেয় না। কখন দেয়, যখন কোনো বিল টাই হয়, টাই মানে ড্র হয়ে গেল, সমান 50-50% কি হচ্ছে ভোটিং পড়ে যায়, তখন বিল পাস হবে কি পাস হবে না, তখন কি হবে, তখন হয় হচ্ছে সুপার ওভার, ক্রিকেটের মতন। সুপার ওভার কি, এখানে সুপার ওভার হচ্ছে স্পিকারের কাস্টিং ভোট। কি স্পিকারের কাস্টিং ভোট, মানে তখন যখন
স্থায়ী হয় কোনো বিল, তখন ভোটিং তার মতামত জানায়, সে পক্ষেও দিতে পারে বিপক্ষেও দিতে পারে। যদি পক্ষে দেয় তাহলে বিলটা পাস হয়ে যাবে, একটা ভোট বেশি পড়লো, আর যদি বিপক্ষে হয়, বিপক্ষে একটা ভোট বেশি পড়লো, তাহলে বিলটা ফেল করে গেল। এটাকে বলা হয় কাস্টিং ভোট। ঠিক আছে, এরপর হচ্ছে মানি বিল। মানি বিলের ক্ষেত্রে স্পিকারের খুব ভীষণ বড় একটা রোল রয়েছে। কিরকম, কোনো বিল প্রেজেন্ট করলো সরকার পক্ষ, মনে করো রুলিং পার্টি প্রেজেন্ট করলো, এবার সেই বিলটা মানি বিল কিনা এইটার ডিসিশনটা কে নেয়, এইটার সিদ্ধান্ত নেয় হচ্ছে স্পিকার। তাহলে কোনো বিল মানি বিল কিনা সেইটার সিদ্ধান্ত নেয় হচ্ছে স্পিকার। এবার বলবে যে সরকার পক্ষ তো মানি বিল বলেই ওটা পেশ করেছে, তাহলে মানি বিল বলাই কথা। তার কারণ এইখানে হচ্ছে মানি বিল সরকার পক্ষ বলে করেছে, কিন্তু বিলের যখন বিলের পুরো কাজ হয়ে যাবে, পাস হয়ে গেল লোকসভাতে, তো বিলের মধ্যে ওই বিলটা যে মানি বিল সেটা সিগনেচার করে বা হচ্ছে ডিফাইন্ড করে দেবে স্পিকার যে হ্যাঁ এইটা মানি বিল। তার কারণ এই বিলটাই রাজ্যসভাতে যাবে পাস হতে, তো রাজ্যসভার মেম্বাররা ওই বিলটা কি বিল হিসেবে ট্রিট করবে, মানি বিল হিসেবে নাকি নর্মাল বিল হিসেবে ট্রিট করবে। তার কারণ বিল পাস করার কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, মানি বিল পাস করার আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, নর্মাল বিল আলাদাভাবে পাস করার ক্রাইটেরিয়া রয়েছে। সেই কারণে হচ্ছে মানি বিল কিনা সেটাকে রাজ্যসভাকে জানাতে হবে, আর সেইটা কে জানায়, সেটা জানায় হচ্ছে স্পিকার। তাই স্পিকার হচ্ছে কোন বিল মানি বিল কিনা সেটাও কিন্তু ডিফাইন করে স্পিকার। মনে থাকবে, এটা ক্ষমতা, স্পেশাল ক্ষমতা। ঠিক আছে, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে যুগ্ম অধিবেশন। যখন যুগ্ম অধিবেশন হয় মানে হচ্ছে জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিং মানে হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা একসাথে মিটিং হয়। কখন, তখনই যখন কোনো বিল মনে করো লোকসভাতে পাস হলো, রাজ্যসভায় গিয়ে আটকে রইলো, বা রাজ্যসভাতে পাস হলো, লোকসভাতে গিয়ে আটকে রইলো, তখন বলা হয় এই সিচুয়েশনটাকে ডেডলক সিচুয়েশন। এই ডেডলক সিচুয়েশনে এইটা কাটানোর জন্য রাষ্ট্রপতি জয়েন্ট সিটিং আহ্বান করে। মনে রাখবে, জয়েন্ট সিটিং কে আহ্বান করবে, রাষ্ট্রপতি। কিন্তু সেই জয়েন্ট সিটিং এর প্রিসাইডিং অফিসার বা অধ্যক্ষ বা সভাপতি কে হবে, সেটা হবে স্পিকার। জয়েন্ট সিটিং আহ্বান করে রাষ্ট্রপতি, কিন্তু প্রিসাইড করে, সভাপতি করে হচ্ছে লোকসভার স্পিকার। যদি কোনো সেশনের সময় স্পিকার অনুপস্থিত থাকে, তাহলে স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার বা হচ্ছে সহ সভাপতি তিনি হচ্ছেন, বা সহ অধ্যক্ষ তিনি সেই মিটিংটা চালাবেন। তাহলে যেভাবে স্পিকারের ইলেকশন হয়, একই রকম ভাবে ডেপুটি স্পিকারেরও একজন ইলেকশন হয়। মানে ডেপুটি স্পিকারও হচ্ছে ওই 543, মানে লোকসভার একজন মেম্বার 543 জনের মধ্যে, সেও জিতে এসেছে লোকসভাতে। ঠিক আছে, স্পিকার এন্ড ডেপুটি স্পিকার একই সাথে। তো কখন ডেপুটি স্পিকার, কখন যখন নাকি স্পিকার অ্যাবসেন্স থাকবে, মানে কি ভ্যাকেন্ট নয়, কিন্তু পদই খালি তা নয়, মানে মরে গেছে পদ খালি তা নয়, বা রেজিগনেশন দিয়ে চলে গেছে সেটা নয়, কিন্তু যখন অ্যাবসেন্ট, মনে মেয়ের বিয়ে হয়েছে, বা মনে করে তিনি কোথাও ঘুরতে গেছে, ঠিক আছে, বা আদার্স যে কোনো কাজ হতে পারে, তো যখন তিনি অ্যাবসেন্স থাকবে কিছু দিনের জন্য, সেই অ্যাবসেন্ট ওই সময়টাতে ডেপুটি স্পিকার সেই কাজটা করবে। আর যা যা স্পিকার করবে সেম টু সেম ডেপুটি স্পিকার একই রকম ভাবে কাজ করতে পারে, আর কোনো আলাদা কিচ্ছু নেই, সবকিছু সেম। তার কারণ সে এখন ডেপুটি স্পিকার না, সে এখন স্পিকার হয়ে গেছে, স্পিকার পদে। যতদিন স্পিকার আসবে না ততদিন পর্যন্ত। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে এই যে ডেপুটি স্পিকার এবং হচ্ছে স্পিকার দুজনে যদি অনুপস্থিত থাকে, তখন কি হবে, যখন দুজনেই অনুপস্থিত থাকে, প্রথমেই 10 জনের একটা প্যানেল বানানো থাকে। 10 জনের 10%, 10% এর একটা প্যানেল বানানো থাকে। এই প্যানেলের মধ্যে 10 জনের নাম থাকে, 1 2 3 4 করে নাম দেওয়া থাকে। এই প্যানেলটা তৈরি করে স্পিকার আগেই রেডি করে থাকে। যদি মনে করো কোনো সময় স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই অনুপস্থিত, ভ্যাকেন্ট নয়, অ্যাবসেন্ট, মানে দুজনেই মনে করে একই বিয়ে বাড়িতে খেতে গেছে, তখন ওই প্যানেল থেকে প্রথম যে ব্যক্তি, সে হচ্ছে তোমার ওই সময়টাতে, পার্টিকুলার ওই সময়টাতে, ওই ডেটাতে, ওই সেশনটাতে প্রিসাইডিং করে, মানে হচ্ছে তোমার সভাপতিত্ব করতে পারে। ঠিক আছে, যদি প্রথম জন অনুপস্থিত থাকে, অ্যাভেলেবেল নেই, তাহলে দ্বিতীয় জন, মনে করো প্রথম জন তারই মেয়ের বিয়ে, বাকি স্পিকার এবং ডেপুটি স্পিকার তারই মেয়ের বিয়েতে গেছে, তাহলে কিন্তু তোমার কি হয়, ওই দ্বিতীয় জন আসবে। এইভাবে করে 10%। তাহলে মনের পরীক্ষার পরে প্রশ্ন আসবে যে যদি দুজনে অনুপস্থিত থাকে, তাহলে 10% এর প্যানেল, মানে 10% মনে হচ্ছে কি 10 জনের প্যানেল থেকে। এবার 10 জনের প্যানেলটা কে বানায়, এটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তোমার কে বানায়, স্পিকার নিজে। এইবার কথা হচ্ছে, আমি বারবার বলছি অ্যাবসেন্ট থাকলে 10%, মানে 10 জনের প্যানেল থেকে একজন। যদি মনে করে ভ্যাকেন্ট হয়, মানে দুজনেই সিটে নেই, ঠিক আছে, ভ্যাকেন্ট পুরোপুরি খালি, দুজনেই রেজিগনেশন দিয়ে দিচ্ছে একসাথে, তার মানে খালি, তখন কিন্তু এই 10 জনের প্যানেল থেকে কেউ প্রিসাইড করতে পারবে না লোকসভা। তখন রাষ্ট্রপতি এই মেম্বারদের মধ্যে, মানে লোকসভার মেম্বারদের মধ্যে যে কোনো একজনকে পার্টিকুলার ওই সময়টাতে কি করা হয় না, প্রিসাইডিং এর ক্ষমতা দেয়া হয়।
বা স্পিকার হওয়ার ক্ষমতা দেওয়া হয়, এবং যতটা শিগগিরই খুব তাড়াতাড়ি স্পিকার এবং নতুন ডেপুটি স্পিকারের ইলেকশনের কাজ শুরু করা হয়, মনে রাখবেন। এবার আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে প্রোটেম স্পিকার অফ প্রোটেম, মানে হচ্ছে প্রোটেম স্পিকার। কি প্রোটেম স্পিকার? প্রোটেম স্পিকার হচ্ছে, খুব লাইভ এক্সাম্পল নিই, মনে করো লোকসভার ভোট সবেমাত্র শেষ হয়েছে, এবার লোকসভার মিটিং এখনো কিন্তু হয়নি, তার কারণ এখনো কেউ শপথ নেয়নি, সরকার গঠন হবে, শপথ নেবে, তারপরে রাষ্ট্রপতি একটা ডেট দেবে যে ওই ডেটে প্রথম 2024-এর প্রথম লোকসভার মিটিং হবে। প্রত্যেক এমপিরা সেখানে উপস্থিত থাকবে, কিন্তু প্রত্যেক এমপিরা উপস্থিত থাকবে, কিন্তু তখনও কিন্তু একজন স্পিকার কিন্তু ইলেক্টেড হয়নি। তার কারণ মিটিং কে চালায়? স্পিকার চালায়, তার মানে স্পিকারের সামনে মিটিং হয়, কিন্তু বাইরে থেকে, বাড়ি থেকে তো স্পিকার ইলেক্টেড হয় না। স্পিকারের ইলেকশন কোথায় হবে? লোকসভার ভেতরেই হবে। তাহলে লোকসভার ভেতরে যদি হয়, তাহলে পার্টিকুলার ওই সময়টা কে প্রিসাইড করবে? সেই সময়টা সিনিয়র মোস্ট, ওই 543 জনের মধ্যে সিনিয়র যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে ওই সময়টা প্রথম দিন মিটিংটা চালাবে, এবং তার সামনেই কি হয়, স্পিকার এবং ডেপুটি স্পিকারের ইলেকশন হয়ে যাবে। ইলেকশন হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল স্পিকার, তারপরে স্পিকার তার দায়িত্ব নিয়ে নেবে। ওই সময়টা যেই স্পিকার দায়িত্ব নিয়েছে অস্থায়ীভাবে, সেই স্পিকারকে বলা হয় স্পিকার অফ প্রোটেম। বোঝা গেল? তার মানে প্রথম মিটিংটা যে চালাবে অস্থায়ীভাবে, যে সভাপতিত্ব করবে, সে তাকে বলা হয় স্পিকার অফ প্রোটেম। স্পিকার অফ প্রোটেমের কতদিন স্থায়িত্বকাল, মেয়াদ কতদিন? যখন পার্মানেন্ট বা স্থায়ী একজন স্পিকার ইলেকশন হয়ে যায়, স্পিকার তার দায়িত্ব নিয়ে নেয়, তখন প্রোটেমের, স্পিকার অফ প্রোটেমেরও কাজ শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়। মনে থাকবে, প্রোটেম স্পিকার ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা আছে, লিডার অফ দ্য হাউস। লিডার অফ দ্য হাউস, হাউস মানে, হাউস মানে হচ্ছে লোকসভা। লোকসভা মানে পার্লামেন্টে দুটো হাউস, লোকসভা একটা হাউস, তো লিডার অফ দ্য হাউস, মনে রাখবে লিডার অফ দ্য হাউস সব সময় প্রাইম মিনিস্টার হয়, সব সময় প্রাইম মিনিস্টারই হয় হচ্ছে লিডার অফ দ্য হাউস। তার কারণ প্রাইম মিনিস্টার নিজে একজন এমপি। এমপি মানে হচ্ছে কে? এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তার মানে প্রাইম মিনিস্টার নিজেও কোনো না কোনো লোকসভার কেন্দ্র থেকে জিতেছে, তার জন্যই তাকে দায়িত্ব দিয়েছে, বা সে মনে করো এই অধিকারটা পেয়েছে পার্লামেন্টে যাওয়ার, সে ভোটে জিতেছে বলে পার্লামেন্টে যাওয়ার অধিকার পেয়েছে, এবং সেই কারণেই সে, তার পার্টি তাকে প্রাইম মিনিস্টার বানিয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে এই হচ্ছে ব্যাপার। প্রাইম মিনিস্টার হচ্ছে একজন হচ্ছে এমপি, এবং তিনি হচ্ছেন সব সময় লোকসভার লিডার অফ দ্য হাউস। লিডার অফ দ্য হাউস এই মানে লিডার অফ দ্য মানে হচ্ছে তোমার স্পিকার নয়, কিন্তু স্পিকার আলাদা। স্পিকার সর্বোচ্চ স্তরে বসে থাকবে লোকসভার ভেতরে, আর প্রাইম মিনিস্টার যিনি, লিডার অফ দ্য হাউস, সরকারকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য সে লিডার অফ দ্য হাউস। সে কিন্তু বাকিদের মতনই, ওই যে ছবিটা দেখেছিলাম না, বাকিদের মতনই ওই একই সিটে বসে থাকবে। সে লিডার অফ দ্য হাউস এই নয় যে তার স্পিকারের পাশে ছোট্ট একটা টুল নিয়ে গিয়ে বসবে ওইখানটাতে, এমন নয় কিন্তু। ঠিক আছে, মানে স্পিকার হচ্ছে সর্বোচ্চ সেইখানে, সেই এতে মিটিংয়ে লোকসভার, আর বাকি সবাই তার সামনে নর্মাল বসে থাকবে। সে ডেপুটি স্পিকারও হোক নর্মাল, ডেপুটি স্পিকার যখন স্পিকার রয়েছে, ডেপুটি স্পিকার নর্মাল ভাবে সবার সাথে বসে থাকবে, এবং হচ্ছে লিডার অফ দ্য হাউস প্রাইম মিনিস্টারও নর্মাল সবার সাথে বসে থাকবে। মনে থাকবো, এই হচ্ছে ব্যাপার।